দর্শক আমন্ত্রণ যমুনাকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থানে মার্কিন অভিযান, ৭০টি গোপন ঘাঁটিতে হামলা, সন্ত্রাসীদের সমূলে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছর করে কারাদণ্ড, উচ্চ আদালতে আপিলের ঘোষণা ইমরানের আইনজীবীর। তাইওয়ানে মেট্রো স্টেশনে ফিল্মি স্টাইলে হামলা, ধারালো অস্ত্র নিয়ে হামলায় নিহত ৩, আহত আরও ৯। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সাথে আছি আমি শাওন দত্ত। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে চালানো হয় এসব হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অন্তত ৭০টি স্থানে চালানো হয় হামলা, যেগুলো ছিল জঙ্গিদের গোপন ঘাঁটি। মার্কিন সেনাদের উপর আইএসের হামলার জবাবে এই অভিযান চালানো হয়। মার্কিন ঘাঁটি থেকে ছুটে যাচ্ছে F-18 সুপার হর্নেট এবং A-10 এর মতো যুদ্ধ বিমান, রয়েছে অ্যাপাচি হেলিকপ্টারও। লক্ষ্য সিরিয়ায় অবস্থিত জঙ্গি গোষ্ঠী আইএসের বিভিন্ন গোপন ঘাঁটি। সিরিয়ার অন্তত ৭০টি স্থানে চালানো হয় এসব হামলা। বোমা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি সন্দেহভাজন আইএস সদস্যদের লক্ষ্য করে গোলা ছড়া হয় হেলিকপ্টার থেকে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অভিযানে বিভিন্ন ধরনের শতাধিক অস্ত্র ব্যবহার করা হয়, যাতে আইএসের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে সেন্টকম। সাথে যোগ দেয় জর্ডানের সামরিক বাহিনীও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সন্ত্রাসবাদকে যে কোনো মূল্যে ধ্বংস করা হবে। সিরিয়ায় আইএসের সন্ত্রাসীদের অবস্থানে সফল অভিযান চালিয়েছে আমাদের সেনারা। সিরিয়ায় এসব সন্ত্রাসীরা আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে, যাদের ৫ বছর আগেই আমরা ধ্বংস করেছিলাম। সম্প্রতি পালমিরায় মার্কিন সেনাদের উপর হামলা চালায় আইএস জঙ্গিরা, যাতে ২ সেনা সদস্য এবং ১ বেসামরিক মার্কিন নাগরিক নিহত হন। তারই জবাব দিতে এই অভিযান যুক্তরাষ্ট্রের। ওই হামলার জবাবে ইরাক ও সিরিয়ার 10টি অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র, যাতে এখন পর্যন্ত 23 সন্ত্রাসী নিহত এবং আটক হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আলোচিত মুসলিম ব্রাদারহুডের বিষয়ে আগামী সপ্তাহে জরুরি কোনো ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী সপ্তাহের শুরুতেই মুসলিম ব্রাদারহুডের বিষয়ে কিছু ঘোষণা আসবে। কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে বা সেই তালিকা থেকে বাদ দিতে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় আমাদের। এগুলো সময় সাপেক্ষ। আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছর করে কারাদণ্ড হয়েছে। শনিবার রাওয়ালপিন্ডির বিশেষ আদালত দিয়েছে এই রায়। ১,৬৪,০০,০০০ রুপি করে জরিমানাও হয়েছে দুজনের। অনাদায়ে ভোগ করতে হবে আরও কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী। তোষাখানা দুর্নীতি সংক্রান্ত প্রথম মামলার পর গত ডিসেম্বরে তোষাখানা ২ মামলা দায়ের করেছিল পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা NAB। রাষ্ট্রীয় উপহার নিয়ে জালিয়াতির অভিযোগ করা হয় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালত বসিয়ে ৮০ দফা শুনানির পর শনিবার রায় ঘোষণা করা হয়। আদালত ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ২টি আইনের ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়। ১,৬৪,০০,০০০ রুপি জরিমানাও করা হয়, যা পরিশোধে ব্যর্থ হলে সাজা ভোগের সময়সীমা বাড়বে আরও। ইমরান ও বুশরার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে সৌদি ক্রাউন প্রিন্সের দেয়া রাষ্ট্রীয় উপহার, দামি গয়নার সেট নামমাত্র মূল্যের বিনিময়ে আত্মসাৎ করেছেন তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। দাবি, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ইমরান ও বুশরার আইনজীবী।
2023 সালের আগস্টে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কারাবন্দী হন ইমরান। তখন থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কারাভোগ করছেন তিনি। এর আগে তোষাখানার প্রথম মামলায় 14 বছর করে কারাদণ্ড হয়েছিল ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি রাজনীতি থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সিনেমা দৃশ্যকেও হার মানালো তাইওয়ানের দুর্ধর্ষ একটি ছুরি হামলার ঘটনা। রাজধানী তাইপের ব্যস্ততম মেট্রো স্টেশনে বিশাল ছুরি হাতে ছুটে বেরিয়েছে এক কালো পোশাকধারী। এলোপাতাড়ি হামলা চালিয়েছে যাত্রীদের উপর। এর আগে স্মোক গ্রেনেড ছোড়ায় ধোঁয়ায় ছেয়ে যায় পুরো স্টেশন। একই স্টাইলে 2 দফায় হামলা চালায় এই আততায়ী, প্রাণ হারায় আরও 3 জন, আহত হন 9 জন। এ ঘটনায় শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কোনো সাইকো থ্রিলার মুভির দৃশ্য নয় এটি। দুর্ধর্ষ ঘটনার সাক্ষী হয়েছে তাইওয়ানের রাজধানী তাইপে। মেট্রো স্টেশনে বিশাল এক ছুরি হাতে ভিড় ঠেলে ছুটছে এক ব্যক্তি। মাথায় বেসবল ক্যাপ, গায়ে কালো পোশাক। হঠাৎই আক্রমণ শুরু আশেপাশে থাকা মানুষের ওপর। শুক্রবার সন্ধ্যার দিকে অফিস কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে অনেকেই ভিড় জমিয়েছিলেন শহরের প্রধান মেট্রো স্টেশনে। ঠিক তখনই স্মোক গ্রেনেড ও মলোটভ ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি। এরপর ভূগর্ভস্থ একটি শপিং স্ট্রিটের দিকে যাওয়ার পথে যাকে সামনে পায় তাকেই করে ছুরিকাঘাত। এরপর নিজের হোটেলে ফিরে যায় আততায়ী। আরও একটি অস্ত্র নিয়ে ফিরে আসে জাংশন স্টেশনের বাইরের রাস্তায়। শুরু হয় দ্বিতীয় দফার হামলা, আবারও একই স্টাইলে। স্মোক গ্রেনেড ছুড়ে কৃত্রিম ধোঁয়া তৈরি করে শুরু হয় এলোপাতাড়ি ছুরিকাঘাত। হতাহত হয় বেশ কয়েকজন। এরপর কাছাকাছি একটি বইয়ের দোকান ও ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে পড়ে হামলাকারী। ভবনটি ঘিরে ফেলে পুলিশ। পালাতে গিয়ে বহুতল ভবনটি থেকে নিচে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর হয় মৃত্যু। বীভৎস অভিজ্ঞতার কথা তুলে ধরেছে প্রত্যক্ষদর্শীরা। পেছন থেকে হঠাৎই আমার দিকে ছুটে আসে সে। এরপর ভারী কোনো বস্তু দিয়ে কাঁধে আঘাত করে। তবে তা ছুরির কাটার মতো মনে হয়নি, বরং মনে হচ্ছিল কেউ বোধ হয় খুব জোরে মেরেছে। তীব্র ব্যথা অনুভব করি। একটু পর দেখি ভেতরটা ভেজা, রক্তপাত হচ্ছে। ঘুরে দেখি মাটিতে আহত অবস্থায় অনেক মানুষ পড়ে আছে। প্রশাসন জানিয়েছে হামলাকারীর নাম চ্যাং ওয়েন। 27 বছর বয়সী ওই ব্যক্তির নামে আগে থেকেই রয়েছে নানা অপরাধের রেকর্ড। তবে এখনও জানা যায়নি এই হামলার কারণ। চলছে তদন্ত। রেজবানা সাইমা, যমুনা নিউজ। খাদ্য সংকট থাকলেও গাজায় এখন আর দুর্ভিক্ষ পরিস্থিতি নেই। শুক্রবার জাতিসংঘের ক্ষুধা বিষয়ক মানবাধিকার সংস্থা আইপিসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ায় উপত্যকার পরিস্থিতি কিছুটা শান্ত। সংস্থাটির এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় হাসপাতালগুলোয় কর্মরত চিকিৎসকরা বলছেন, এখনও তীব্র অপুষ্টির শিকার শিশু, বৃদ্ধ সহ উপত্যকার বহু মানুষ। পেরিয়ে গেছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির 2 মাস, কিন্তু এখনও শঙ্কা কাটেনি ফিলিস্তিনি এই মায়ের। কারণ দক্ষিণ গাজার নাসের হাসপাতালে চিকিৎসাধীন তার 2 শিশু সন্তান। চিকিৎসকরা বলছেন তীব্র অপুষ্টির শিকার তারা। আমার 2 সন্তানই তীব্র অপুষ্টিতে ভুগছে। বাজারে ফল, মাংস সবই আছে, কিন্তু দাম খুব বেশি। আমাদের কেনার সামর্থ্য নেই। ওদের মুখে খাবার জোটাতে হিমশিম খাচ্ছি। গাজা উপত্যকার বেশিরভাগ শিশু ও পরিবার এখনও খাদ্য সংকটে ভুগছে। তবে এখন আর সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি নেই, মনে করছে জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা আইপিসি। সংস্থাটির দাবি, মানবিক ও বাণিজ্যিক সহায়তার অবাধ প্রবেশের ফলে কিছুটা নিরসন হয়েছে উপত্যকার খাদ্য সংকট। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির পরও গাজায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি অপুষ্টি বা দুর্ভিক্ষ পরিস্থিতির। যুদ্ধবিরতির পর এই 2 মাসে গাজা উপত্যকায় অপুষ্টি বা দুর্ভিক্ষ পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। গাজায় যে পরিমাণ ও যে ধরনের খাদ্য সামগ্রী প্রবেশ করছে তা এখনো সীমিত ও অপ্রতুল। যেসব ত্রাণ আসছে তা শিশু, নারী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের চাহিদা পূরণে যথেষ্ট নয়। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে প্রকাশিত আইপিসি প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, প্রতিদিন ত্রাণবাহী শত শত ট্রাক প্রবেশ করছে গাজায়, যা স্বীকার করতে বাধ্য হয়েছে জাতিসংঘও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
একটি মাছ ধরার নৌযান থেকে প্রায় 540 জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড। শুক্রবার ইউরোপের সর্বদক্ষিণে অবস্থিত গ্যাবডোস দ্বীপের কাছ থেকে কোস্টগার্ডের তল্লাশি অভিযানের সময় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের ক্রিট আইল্যান্ডে নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। বর্তমানে তাদের একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একই অঞ্চলে দুটি নৌকা থেকে 5 নারী সহ 65 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে গ্রিস প্রশাসন। কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠী ELN-এর হামলায় প্রাণ হারিয়েছে দেশটির 7 সেনা, আরও 31 জন আহত। বৃহস্পতিবার রাতে সিসার বিভাগের আগুয়াচিকার একটি সামরিক ব্যাটালিয়নে চালানো হয় এই হামলা। কলম্বিয়ার সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন ছিল টার্গেট। গুলিবর্ষণের পাশাপাশি ড্রোন থেকে বিস্ফোরক ছোড়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসাধীন 16 সেনার মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। 5 জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যাদের মধ্যে 4 জন এখনও নিবিড় পরিচর্যায় রয়েছেন। এবার ওয়াশিংটনের বিখ্যাত কেনেডি সেন্টারে যুক্ত হলো ডোনাল্ড ট্রাম্পের নাম। হোয়াইট হাউস জানিয়েছে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের পরিচালনা পর্ষদ নিয়েছে এই সিদ্ধান্ত। এই খবরে ট্রাম্প উচ্ছ্বসিত হলেও অসন্তুষ্ট স্থানীয়রা। দাবি নাম পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষুণ্ণ করা হয়েছে ঐতিহাসিক ভবনের মর্যাদা। নিজের ঢোল নিজে পেটানোয় ডোনাল্ড ট্রাম্পের জুড়িমেলা ভার। কেবল উচ্চারণেই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলকেও আজকাল নিজের নাম দেখতে বেশ আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। এবার বিখ্যাত কেনেডি সেন্টারের সাথে নিজের নাম যুক্ত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারফর্মিং আর্টস সেন্টারটিকে এখন থেকে ডাকা হবে ট্রাম্প কেনেডি সেন্টার নামে। হোয়াইট হাউসের দাবি, ভোটের মাধ্যমে প্রতিষ্ঠানের সদস্যদের সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের পরিচালনা পর্ষদ। তবে নাম পরিবর্তন নিয়ে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। আমি ওয়াশিংটন ডিসিতেই জন্মেছি। এখানে আজ গণতন্ত্রের মৃত্যু হয়েছে। ট্রাম্পের নাম যুক্ত করা মানে ঐতিহাসিক ভবনটিকে অসম্মান করা। এমনকি আমার কুকুর জর্জও এতে বিরক্ত। এসব সমালোচনা তোয়াক্কা না করে উৎফুল্ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন তিনি, সম্মানিতও বোধ করেছেন। বোর্ডের সিদ্ধান্তে আমি সম্মানিত বোধ করছি, কিছুটা বিস্মিত হয়েছি। এটি অত্যন্ত খ্যাতিসম্পন্ন বোর্ড, দেশের সেরা মানুষেরা এখানে রয়েছে। ভবনটির অবস্থা বেশ খারাপ ছিল। এটি সংস্কারে অর্থায়ন সহ বিভিন্ন সহায়তা করেছে, তাই তারা নাম পরিবর্তনের সিদ্ধান্তে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরপরই কেনেডি সেন্টার সংস্কারের উদ্যোগ নেন ট্রাম্প। সেন্টারের চেয়ারম্যানকে অপসারণ করে নিজেকে সেই পদে ঘোষণা করে গঠন করেন নতুন বোর্ড। পাশাপাশি দীর্ঘদিনের প্রেসিডেন্টকে বরখাস্ত করে সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেলকে দায়িত্ব দেন। 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করা হয়। তার স্মৃতিতে ওয়াশিংটন ডিসিতে গড়ে তোলা হয় এই পারফর্মিং আর্টস কেন্দ্র। অনবদ্য স্থাপত্য শৈলীর কারণে দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় এই স্থাপনা। এখানে নাটক, সঙ্গীত, নৃত্য, অপেরা, জ্যাজ ও ক্লাসিক্যাল কনসার্ট সহ ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সোমালি আমেরিকান কংগ্রেসম্যান ইলহান ওমরকে নিয়ে আবারও অসম্মানজনক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলহানকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত বলে জানান তিনি। ইলহান ওমরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় সে এই দেশে থাকা বা প্রবেশের জন্য নিজের ভাইকে বিয়ে করেছিল। পুলিশ তার ছেলেকে আক্রমণ করেছে এমন মিথ্যা গল্প বানিয়েছে সে, তবে পুলিশ সেই দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকি ধামকিকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো কমেডিয়ান বনে গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজনীতির মঞ্চে হাস্যরসাত্মক নানা মন্তব্য ছাড়াও মার্কিন প্রশাসনকে জবাব দিচ্ছেন গান আর নাচের মাধ্যমে। কখনো ভাঙা ভাঙা ইংরেজিতে হাসাচ্ছেন সমর্থকদের, আবার কখনো কথা বলছেন টারজান ভাষায়। জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ্লিকেশন ডুওলিঙ্গোর আদলে তিনি তৈরি করেছেন নিজস্ব ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ মাদুরোলিঙ্গো। ক্যারিবিয়ান সাগর এলাকায় রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলায় যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা। চলছে আঞ্চলিক মিত্রদেশগুলোর ভূখণ্ডে সামরিক মহড়াও।
তবে এমন যুদ্ধ উত্তেজনার মাঝেও নির্ভর আচরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। চারিদিকে আক্রমণ আর নানা কূটনৈতিক জটিলতার মাঝেও খোশ মেজাজে কৌতুক করে চলেছেন তিনি। কখনো বক্তৃতা, কখনো নাচ, আবার কখনো নিজেই বদলাচ্ছেন কিবোর্ড। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিতে হঠাৎই ভাষা বদলে যাচ্ছে ইংরেজিতে। যুদ্ধ নয়, শান্তি চাই, এমন আহ্বান জানাচ্ছেন বারবার, কিন্তু সে আহ্বান আসছে ভাঙা ইংরেজি, টারজান ভাষা আর মিউজিক্যাল রিমিক্সে। মাদুরোর কণ্ঠেই জন্ম নিচ্ছে নতুন গান, নো ওয়ার ইয়েস পিস। ছাত্র দিবসে সেই গানের তালে নাচছেন প্রেসিডেন্ট নিজেই। শান্তির ডাক দিতে গিয়ে মাদুরো টেনে আনছেন পপ কালচারও। কখনো জন লেননের ইমাজিন, কখনো ডোন্ট ওয়ারি কিংবা বি হ্যাপি। সম্প্রতি দাবি করেছেন যুক্তরাষ্ট্রে তিনি এখন টেইলর সুইফটের চেয়েও বেশি ফেমাস। যুক্তরাষ্ট্রে এখন টেইলর সুইফটের চেয়েও বেশি বিখ্যাত আমি। আমার গানের অ্যালবামও রেকর্ড করার ইচ্ছা আছে। আমাকে শুধু গান লিখে দিন, আমি কিন্তু খারাপ গান গাই না। রাজনীতির মঞ্চে হাস্যরস কখনো সমর্থকদের ধাক্কাকে অভিহিত করেছেন ভালোবাসার ধাক্কা হিসেবে, আবার কখনো নিজেই আবিষ্কার করেছেন ভাষা শেখার অ্যাপ মাদুরোলিঙ্গ। তবে দৃশ্যপট শুধু কৌতুকের নয়, একদিকে নাচ গান, অন্যদিকে সেনা একাডেমিতে হাতে সাইমন বলিভারের তলোয়ার। দেশ রক্ষায় যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব দিতে পিছুপা হচ্ছেন না কারাকাস। বিশ্লেষকদের মতে এটা মাদুরোর কৌশল, যুদ্ধের উত্তাপ কমাতে কমেডি করছেন বলে দাবি তাদের। আবার অনেকে বলছে মার্কিন হুঁশিয়ারিতে ভয় পেয়েছেন মাদুরো, তাই কৌতুক করে পরিস্থিতি ঠান্ডা রাখার চেষ্টা করছেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আগামী 2 বছরে ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ব্যবহার করা হবে না রাশিয়ার থেকে জব্দকৃত সম্পদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der Leyen। জানান পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে এই অর্থ জোগাড় করা হবে। এর আগে ইইউ নেতাদের সাথে এক বৈঠকে এই নিয়ে চুক্তি হয়। চুক্তির খসড়া অনুযায়ী ইইউ দেশগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট জব্দ করা রুশ সম্পদের ভিত্তিতে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গড়ে তোলার কাজ চালিয়ে যাবে। এই ঋণ ইউক্রেন কেবল তখনই পরিশোধ করবে যখন মস্কোর কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ পাবে। ততদিন পর্যন্ত রুশ সম্পদগুলো জব্দ অবস্থায় থাকবে এবং প্রয়োজনে ওই ঋণ পরিশোধে সেগুলো ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো আগামী 2 বছরের জন্য পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে। কয়েক সপ্তাহ ধরে আলোচনা শেষে আমরা এই সমাধান বের করেছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেন কেবল তখনই ঋণ পরিশোধ করবে যখন রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ পাবে। রাশিয়াকে যোগ্য মর্যাদা ও সম্মান প্রদান করা হলে পশ্চিমা দেশগুলোর সাথে যুদ্ধে জড়াবেন না বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আমরা আপনাদের সঙ্গে লড়াই করছি, ব্যাপারটা এমন নয়। ইউক্রেনীয়দের মাধ্যমে আপনারাই যুদ্ধ করছেন। রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে এই শত্রুতা বন্ধ করতে আমরা প্রস্তুত। যুক্তরাজ্য সমগ্র ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে চাই, তবে আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার মনোভাব রাখতে হবে। কম্বোডিয়ার সাথে সংঘাতের জেরে সীমান্তবর্তী এলাকায় 1000-এরও বেশি স্কুল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। শুক্রবার কম্বোডিয়া সীমান্ত ঘেঁষা 7টি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দেয় থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ হয়ে যায় মোট 1060টি স্কুল। নতুন সংঘাতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুরিরাম প্রদেশ, সেখানে বন্ধ শতাধিক স্কুল। প্রাণ বাঁচাতে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই হয়েছে শিশু ও কিশোর সহ বাস্তুচ্যুত বাসিন্দাদের। যৌথ শান্তি চুক্তির 2 মাস পার না হতে গেল 7 ডিসেম্বর আবারও সীমান্ত সংঘর্ষে জড়ায় ব্যাংকক ও নমপেন। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।